কল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক বই অনন্ত অম্বরে। আজ তৃতীয় পর্ব। ইংরেজিতে লেখা একটি চিঠি পেয়েছি। হাতের লেখা যেমন চমৎকার, ইংরেজিও খুব সুন্দর। চিঠির শেষে নাম নেই। শুরুতেই তার জন্য পত্রলেখিকা ক্ষমা চেয়ে নিয়েছেন। নিজের পরিচয় প্রসঙ্গে বলেছেন, আমি মোটামুটি সম্মানজনক একটি চাকরি করছি। আমার বয়স 40। আমার আদি নিবাস বিহার প্রদেশে। মোহাজির হয়ে বাবা মা ও ভাইবোন সহ 1950 সনে তদানীন্তন পাকিস্তানের সৈয়দপুরে চলে আসি। একটি দীর্ঘ চিঠি। ভদ্রমহিলা জানাচ্ছেন, তিনি সাপ্তাহিক বিচিত্রায় আমার এক সাক্ষাৎকারে পড়েছেন যে আমি মুক্তিযুদ্ধ নিয়ে দীর্ঘ একটি উপন্যাস লেখার পরিকল্পনা নিয়েছি। তিনি চাচ্ছেন যেন সেই উপন্যাস এক পেশে না হয়, যেন বিহারি মুহাজিরদের কথা লেখা হয়, যারা একটি দেশ ছেড়ে অন্য একটি দেশে এসেছিল, সেই দেশও তাদের রইল না। পাকিস্তানও তাদের দেশ নয়। এখন তারা এমন এক মানব গোষ্ঠী যাদের কোনো দেশ নেই। এই পত্রলেখিকা জেনেভা ক্যাম্পে 3 মাস ছিলেন। তিনি সেই 3 মাসের অভিজ্ঞতা এবং জেনেভা ক্যাম্পে আসার আগের অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধ চলাকালীন তার এবং তার পরিবারের অভিজ্ঞতা খোলাখুলিভাবেই বর্ণনা করেছেন। যে অভিজ্ঞতার কিছু কিছু অংশ ভয়াবহ, বর্ণনাতীত। চিঠির শেষ পর্যায়ে তিনি লিখেছেন, প্রিয় লেখক, আমি কিছুই আপনার কাছে গোপন করিনি। সব লিখলাম এই আশায় যখন আপনি লিখবেন তখন আমাদের কথাও যেন মনে রাখবেন। আপনার একটা স্বাধীন দেশ পেয়েছেন, আমরা কি পেলাম? চিঠিতে কোনো ঠিকানা নেই বলে আমি চিঠির জবাব দিতে পারিনি। এই লেখায় জবাব দিচ্ছি। জানি না তিনি পড়বেন কি না। না পড়লেও আমার মনের শান্তির জন্য চিঠিটার জবাব দেওয়া দরকার। আমি ভদ্রমহিলাকে জানাচ্ছি যে তার চিঠি আমি গভীর মমতা এবং গভীর বেদনার সঙ্গে পড়েছি। যে অন্যায় তার ওপর এবং তার পরিবারের উপর করা হয়েছে, তার জন্য আমি এদেশের মানুষের হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সেই সঙ্গে তাকে মনে করিয়ে দিচ্ছি, সমগ্র জাতির উপর যখন পাকিস্তানি মিলিটারি নির্মম অত্যাচার শুরু করেছে, তখন মুহাজির বিহারীদের আমরা পাশে পাইনি। তারা যোগ দিয়েছেন হানাদার বাহিনীর সঙ্গে। অথচ তারা বাংলাদেশের জল হাওয়ায় বড় হচ্ছেন। মাটি আমাদের মা। তারা বিশ্বাসঘাতকতা করেছেন মায়ের সঙ্গে। এই বিশ্বাসঘাতকতার শাস্তি তো পেতেই হবে। ভয়াবহ দুঃসময়ে সব এলোমেলো হয়ে যায়। একজনের অপরাধে 10 জন নিরপরাধী শাস্তি পায়। আমরা বাঙালিরা কোনো অপরাধ না করেই চরম শাস্তি পেলাম। তারাও খানিকটা পেয়েছেন। আমাদের কঠিন দুঃসময়ের কথা মনে করে তারা তাদের পুরনো ব্যথা ভোলার চেষ্টা করবেন, এই কামনাই করছি। দেশ স্বাধীন হয়েছে অনেক দিন হলো। পদ্মা মেঘনায় অনেক জল প্রবাহিত হয়েছে। 1971-এর স্মৃতি সেই বিপুল জলরাশি মুছে ফেলতে পারেনি। পত্রলেখিকা তার জীবনের ভয়ঙ্কর কিছু সময়ের কথা লিখেছেন। আমিও খানিকটা লিখলাম। এই লেখাটায় ঈশপের গল্পের মতো শেষের দিকে একটু চমক আছে। আশা করি পত্রলেখিকা সেই চমকটি ধরতে পারবেন এবং আমার দুঃখের তীব্রতা খানিকটা হলেও বুঝবেন। জায়গাটার নাম গোয়ারেখা। পিরোজপুর শহর থেকে 15-16 মাইল দূরের অজপাড়াগা। নদীর পাড়ে ছোট্ট গ্রাম। নদীর নাম মনে নেই, বলেশ্বর বা রূপসা হতে পারে। নদী যেমন সুন্দর, গ্রামটা তার চেয়েও সুন্দর। নারিকেল আর সুপারি গাছ দিয়ে অতি যত্নে কেউ যেন এই গ্রাম সাজিয়ে দিয়েছে। ভরা বর্ষা, থই থই করছে নদী। জ্যোৎস্না রাতে আলোর ফুল ঝরে ঝরে পড়ে। কিছু ফুল আটকে যায় গাছের পাতায়। সব মিলিয়ে পুরো ব্যাপারটা স্বপ্ন দৃশ্যের মতো। এই স্বপ্ন দৃশ্যে আমি আমার মা এবং ভাই বোনদের নিয়ে বাস করছি। আমাদের মধ্যে কোনো স্বপ্ন নেই। মা ক্রমাগত কাঁদছেন, কারণ খবর পাওয়া গেছে পাক মিলিটারি আমার বাবাকে হত্যা করেছে। শুধু তাই না, তারা এখন খুঁজে বেড়াচ্ছে আমাকে এবং আমার ছোট ভাই জাফর ইকবালকে। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দুজনেই রাইফেল নিয়ে প্রচুর ছোটাছুটি করেছি। ভেবেছি .22 বোরের রাইফেলে মিলিটারিদের আটকে দেয়া যাবে। বাস্তবে তা হয়নি। পাক আর্মির গানবোট বিনা বাধায় পিরোজপুরের হুলার হাটে ভিড়েছে। তাদের একটি দল মার্চ করে ঢুকেছে পিরোজপুর শহরে। শুরু হয়েছে ধ্বংস এবং হত্যার উৎসব। আমরা তখন পলাতক। প্রথমে যেখানে ছিলাম সেখান থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে। বিপজ্জনক মানুষ হিসেবে আমাদের কোথাও জায়গা হচ্ছে না। শেষ পর্যন্ত আশ্রয় দিলেন গোয়ারেখার জনৈক মৌলানা। তিনি শর্ষিনার পীর সাহেবের ভক্ত খাদেম, মনে প্রাণে পাকিস্তানি। পাকিস্তান যাতে টিকে যায় সেই দোয়া তিনি প্রতি নামাজেই করছেন। তারপরে আমাদের আশ্রয় দিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মাকে বারবার আশ্বাস দিচ্ছেন, জোর গলায় বলছেন, কোনো ভয় নাই, মিলিটারি আপনার ছেলেদের ধরতে পারবে না। উপরে আছেন আল্লাহ পাক, নিচে আমি।
আমাকে গুলি না করে তারা আপনার ছেলেদের গুলি করতে পারবে না। মা তার কথায় খুব ভরসা পাচ্ছেন না, কারণ আশেপাশে মিলিটারি অপারেশন শুরু হয়ে গেছে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, নির্বিচার হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডের খবর আবার মৌলানা সাহেব নিজেই নিয়ে আসছেন এবং আমাদের সবাইকে একত্র করে খুব উৎসাহের সঙ্গে বলছেন, আজ কাউখালীতে 20টা মানুষ লাইন করে দাঁড়া করেছে, ব্রাশ ফায়ার, সব শেষ। আজ 2টা মানুষকে খেজুর গাছে তুলে বলল, জয় বাংলা বল, তারপরে ডিম ডিম গুলি। আজ কুড়াল দিয়ে এক কোপ দিয়ে হিন্দু কম্পাউন্ডারের কল আলাদা করে ফেলেছে। হত্যাকাণ্ডের বর্ণনার সময় মৌলানা সাহেবের মুখে এক ধরনের আনন্দময় আবহাওয়া দেখতে পাই। আমি কিছুতেই হিসাব মেলাতে পারি না। ভদ্রলোক নিতান্তই ভালো মানুষ। তিনি শুধু যে আমাদের আশ্রয় দিয়েছেন তাই না, কয়েকজন হিন্দু যুবককেও আশ্রয় দিয়েছেন। হিন্দুদের জন্য তখন সব পথ বন্ধ। হিন্দু জানলেই দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ নেই, গুলি। হিন্দু পরিবারগুলি বাড়ি ঘর ছেড়ে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আশ্রয় নিয়েছে জঙ্গলে। বর্ষাকালের সাপখোপ ভর্তি জঙ্গল, দিন রাত বৃষ্টি পড়ছে, বর্ণনার অতীত সব দৃশ্য। এরা পালিয়ে সীমান্ত অতিক্রম করতেও পারছে না, যেতে হবে সুন্দরবন হয়ে। নদীতে ঘুরছে মিলিটারি গানবোট। সাহায্য করবার জন্য মুক্তিবাহিনী তখনও শক্তি সঞ্চয় করে উঠতে পারেনি। আমরা আমার নিজের দেশের অপূর্ব সুন্দর একটি গ্রামে আটকা পড়ে গেছি। পালিয়ে যেতে চাচ্ছি অন্য একটি দেশে। চারপাশে মৃত্যু ঘোরাফেরা করছে। তীব্র আতঙ্কে কাটছে আমাদের দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী। এইরকম সময়ে গোয়ারেখার মৌলানা সাহেব চিন্তিত মুখে মাকে বললেন, আপনার ছেলে দুটাকে সরিয়ে দেওয়া দরকার, আর দেরি করা যায় না। মা চমকে উঠে বললেন, কেন? অবস্থা ভালো দেখতেছি না। ভালো দেখতেছেন না কেন? জোয়ান ছেলেপেলে সব ধরে ধরে মেরে ফেলতেছে। ওদের কোথায় সরিয়ে দিতে চান? এমন জায়গায় সরাবো যে মিলিটারি কোনো সন্ধান পাবে না। এমন জায়গায় কি আছে? অবশ্যই আছে। ওদের রেখে আসবো শশিনার পীর সাহেবের মাদ্রাসায়। ওরা মাদ্রাসার হোস্টেলে থাকবে। দরকার হলে ওদের মাদ্রাসায় ভর্তি করাই দেব, জামাতে সম ক্লাসে। মা বললেন, আপনার হাতে আমি ছেলে দুটাকে তুলে দিলাম, আপনি যা ভালো মনে করেন। আমরা দু ভাই লুঙ্গি পাঞ্জাবি পরলাম, মাথায় দিলাম গোল বেতের টুপি। রওনা হলাম শর্ষিনা। যেতে হবে নৌকায়। পথ মোটেই নিরাপদ না। মিলিটারি গানবোট চলাচল করছে। আতঙ্কে অস্থির হয়ে যাত্রা। এই নৌকা ভ্রমণ মনে হচ্ছে কোনো দিন শেষ হবে না। ইঞ্জিনের বিজ বিজ শব্দ হতে অতি দ্রুত নৌকা কোনো খাড়িতে ঢুকিয়ে অপেক্ষা করতে হয়। মাঝে মাঝে মৌলানা সাহেব বলেন, বাবারা ডাইনে তাকাবা না। আমরা ডাইনে তাকাই না, কারণ তখন ডানে গলিত মৃতদেহ ভেসে যাচ্ছে। শশিনার পীর সাহেবের আস্তানা চমৎকার। জায়গাটা নদীর তীরে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। মাদ্রাসার ছাত্রদের থাকার জন্য বিশাল হোস্টেল। পাড়া গাঁ মতো জায়গায় বিরাট কর্মকাণ্ড। আর হবেই না কেন? পাকিস্তানের সব রাষ্ট্রপ্রধানই এখানে এসেছেন, কিছু সময় কাটিয়েছেন। আমরা ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে শর্ষিনা পৌঁছলাম বিকেলে। মাদ্রাসার ছাত্ররা দুধে রুটি ছিঁড়ে চিনি মাখিয়ে খেতে দিল। গপাগপ করে খেলাম। তাদেরকে যে মিলিটারিরা কিছুই বলছে না, এই জন্য তাদের আনন্দ ও উল্লাসের সীমা নেই। তাদের কাছে জানলাম, পিরোজপুরের সঙ্গে শর্ষিনার পীর সাহেবের সরাসরি টেলিফোন যোগাযোগের ব্যবস্থা আছে। ক্যাপ্টেন সাহেব দিনের মধ্যে 3-4 বার টেলিফোন করেন। অপারেশনে যাবার আগে পীর সাহেবের দোয়া নিয়ে যান। আমরা দু ভাই মাদ্রাসায় ভর্তি হতে এসেছি শুনে তারা যথেষ্ট আনন্দ প্রকাশ করল। আমরা আমাদের পরিচয় প্রকাশ করলাম না। সঙ্গের মৌলানা সাহেব সন্ধ্যার আগে আগে আমাদের দুজনকে পীর সাহেবের কাছে উপস্থিত করলেন। পীর সাহেব চারদিকে কিছু লোকজন নিয়ে গল্প করছেন। কাছে যাওয়ার সাহস হলো না। শুনলাম মৌলানা পীর সাহেবকে নিচু গলায় কিছু বলছেন এবং পীর সাহেব রেগে যাচ্ছেন। সব কথা বুঝতে পারছি না। পীর সাহেব বেশিরভাগ কথার জবাব দিচ্ছেন উর্দুতে। আমার বাবার প্রসঙ্গে কি যেন একটা বলা হলো। পীর সাহেব বললেন, এই লোকের কথা আমি জানি, বিরাট দেশদ্রোহী। ক্যাপ্টেন সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। যাও যাও, তুমি চলে যাও। মৌলানা সাহেব আরও নিচু গলায় সম্ভবত আমাদের দুভাই সম্পর্কে কিছু বললেন। পীর সাহেব ভয়ঙ্কর রেগে বললেন, না না, এদের কেন এখানে এনেছ? মৌলানা সাহেব আমাদের নিয়ে ফিরে চললেন। কি কথাবার্তা তার হয়েছে তিনি কিছুই ভেঙে বললেন না। নৌকায় করে ফিরছি এবং প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি যেন অন্ধকার হয়ে যায় চারদিক। অন্ধকারে মিলিটারিরা গানবোট নিয়ে বের হয় না। খোলা নৌকায় পাটাতনে বসে আছি। ভরা জোয়ার, আকাশ মেঘাচ্ছন্ন, টিপটিপ বৃষ্টি পড়ছে। হঠাৎ মাঝি বলল, দেখেন দেখেন। তাকালাম। 2টি মৃতদেহ ভাসতে ভাসতে যাচ্ছে। এমন কোনো দৃশ্য নয় যে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতে হবে। খুবই সাধারণ দৃশ্য।
রোজই অসংখ্য দেহ নদীতে ভাসতে ভাসতে যায়। শকুনের পাল দেহগুলির উপর বসে বসে ঝিমোয়। নরমাংসে তাদের আর এখন রুচি নেই। কিন্তু আজকের মৃতদেহ দুটির উপর শকুন বসে নেই। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি, চোখ ফেরাতে পারছি না। সবুজ শার্ট গায়ে দেয়া ৩০-৩৫ বছরের এক যুবকের মৃতদেহ। তার গলা জড়িয়ে ধরে আছে ৭-৮ বছরের একটি বালিকা। বালিকার হাত ভর্তি লাল কাচের চুড়ি। মৃত্যুর আগ মুহূর্তে হয়তো পরম নির্ভরতায় এই বালিকা তার বাবার গলা জড়িয়ে ধরে রেখেছিল। এখন আমরা বাস করছি স্বাধীন দেশে, স্বাধীন বাংলাদেশ। এই দেশের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বড় পদকটির নাম স্বাধীনতা পদক। বঙ্গবীর আতাউল গনি ওসমানী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মুনীর চৌধুরী, রণদা প্রসাদ সাহা, শিল্পাচার্য জয়নুল আবেদিন এই পদক পেয়েছেন। ১৯৮০ সনে মুক্তিযুদ্ধের ৯ বছর পর মহান বিজয় দিবসের রেডিও ও টেলিভিশনের খবরে শুনলাম স্বাধীনতা পদক দেয়া হয়েছে শর্ষিনার পীর মৌলানা আবু জাফর মোহাম্মদ সালেহকে। এই দুঃখ আমি কোথায় রাখি? বাঙালি মাত্রই প্রবল উৎসাহের সঙ্গে একটি কাজ করে, বিয়ের ঘটকালি। যে মানুষটির কোনো কাজে উৎসাহ নেই, সাপ্তাহিক বাজারে যান না, ঈদের জামা কেনার জন্য বাচ্চাদের হাত ধরে বের হন না, তিনিও বিয়ের ঘটকালিতে প্রবল উৎসাহ বোধ করেন। সম্ভবত ঘটকালি করতে গিয়ে নিজের বিয়ের কথা মনে পড়ে। প্রথম জীবনের সুখস্মৃতিতে নস্টালজিক হবার সুযোগ ঘটে বলেই এত উৎসাহ। আমি নিজে খুব আগ্রহ করে এরকম একটি বিয়ে দিই। গ্রামের একটি কলেজে পরীক্ষা নিতে গিয়ে এক রূপবতী তরুণীকে আমার খুব পছন্দ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তরুণ শিক্ষক তখন পিএইচডি করতে কেমব্রিজ যাচ্ছে। বউ সঙ্গে নিয়ে যাবার সুযোগ আছে, সে পাত্রী খুঁজে বেড়াচ্ছে। আমি তাকে ডেকে বললাম, একটা ভালো মেয়ে দেখেছি, ঠিকানা দিচ্ছি, তুমি মেয়েটিকে দেখে এসো। সে অবাক হয়ে বলল, আপনি যেখানে ভালো বলেছেন সেখানে আমার দেখার কি দরকার? আপনি ব্যবস্থা করে দিন, আপনি যাকে বিয়ে করতে বলবেন আমি তাকেই বিয়ে করব। আমার প্রতি তার আস্থা দেখে শঙ্কিত বোধ করলাম। চিঠি লিখলাম মেয়ের বাবাকে। মেয়ের বাবা রেজিস্ট্রি ডাকে চিঠির জবাব পাঠালেন। চিঠির ভাষা এরকম: পরম পূজনীয় স্যার, ভগবানের আশীর্বাদ স্বরূপ আপনার পত্র পাইয়াছি। আপনি আমার জ্যেষ্ঠা কন্যার জন্য পাত্র দেখিয়াছেন। আপনার পছন্দের পাত্রকে আমার দেখার কোনোই কারণ নাই। আপনি যদি রাস্তার কোনো অন্ধ ভিক্ষুককে আমার কন্যার জন্য স্থির করেন, ভগবানের শপথ আমি তাহার হাতেই কন্যা তুলিয়া দিব। আমার কন্যাও তাহাতে কোনো অমত করিবে না। শুধু শ্রীচরণে একটি অনুরোধ, বিবাহ অনুষ্ঠানে আপনাকে উপস্থিত থাকিতে হইবে এবং কন্যা আপনাকে সম্প্রদান করিতে হইবে। এ কি সমস্যায় পড়া গেল? কেউ কাউকে দেখল না, এক চিঠিতে বিয়ে। তারপর যদি দেখা যায় তেলে জলে মিশ খাচ্ছে না, তখন কি হবে? স্বামী স্ত্রীর অশান্তির দায়ভাগের সবটাই কি আমাকে নিতে হবে না? বিবাহ অনুষ্ঠান গ্রামে হবে, অনেক দূরের পথ, লঞ্চে করে যেতে হয়। আমি 3 কন্যা এবং কন্যাদের মাকে নিয়ে উপস্থিত হলাম। নিজে বিয়ে দিচ্ছি, সেই বিয়েতে উপস্থিত থাকবো না তা হয় না। তাছাড়া হিন্দু বিয়ের অনুষ্ঠান খুব সুন্দর হয়, বাচ্চারা দেখে আনন্দ পাবে। আগে কখনো দেখেনি। শেষ রাতের দিকে লগ্ন পর্যন্ত পৌঁছার আগেই ভয়াবহ সব ঝামেলা শুরু হতে লাগলো। ঝামেলার প্রকৃতি ঠিক স্পষ্ট হলো না। রাত 12টার সময় বর এসে আমার কানে কানে বলল, স্যার বিয়ে করব না। সে কি? পালিয়ে যাব, বন্ধু বান্ধবরা তাই বুদ্ধি দিচ্ছে। এরা অবশ্য পাহারা বসিয়ে দিয়েছে, ধরতে পারলে মেরে তক্তা বানিয়ে ফেলবে। সত্যি পালাবে নাকি? না পালিয়ে উপায় নেই। আপনি ভাবি ও বাচ্চাদের প্রিন্সিপাল স্যারের বাসায় পাঠিয়ে দিন, ওদের প্রোটেকশনে তারা থাকুক। চলুন আমরা পালিয়ে যাই, পরে পুলিশ দিয়ে ভাবি ও বাচ্চাদের উদ্ধার করব। বলছো কি তুমি? সত্যি কথা বলছি, 2টার সময় লগ্ন, হাতে বেশি সময় নেই। পালিয়ে যেতে হবে 1টার দিকে। এদেরকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। তবে আমার মনে হয় আজ করে ফেলেছে। লাঠি সোটা নিয়ে তাগড়া তাগড়া ছেলেপুলে ঘুরঘুর করছে। জানালা দিয়ে তাকিয়ে দেখুন। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম আসলেই তাই। আমার গা হিম হয়ে গেল। এ কি যন্ত্রণা! কে আমায় বলেছিল বিয়েতে ঘটকালি করতে? গুলতেকিন হতাশ গলায় বলল, জুতা খুলে ফেলো, খালি পায়ে ভালো দৌড়াতে পারবে। অকারণে কী সব ভয়ঙ্কর যন্ত্রণা তুমি তৈরি করো, মাঝে মাঝে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। বর যে সত্যি সত্যি পালিয়ে যেতে চাচ্ছে তা তখনও বিশ্বাস করে উঠতে পারিনি। বরের বাবা, অতি বৃদ্ধ এক স্কুল শিক্ষক, যখন আমাকে বললেন, বাবা আমার ছেলে যে পালিয়ে যেতে চাচ্ছে, এ কাজটা কি ঠিক হবে? হিন্দু মতে লগ্ন পেরিয়ে গেলে দুপুরা হয়ে যায়, সেই মেয়ের তার বিয়ে হবে না। বৃদ্ধ ভদ্রলোকের কথায় আমার কালঘাম বের হয়ে গেল। হায় হায়, আমি তো 100 হাত পানির নিচে। বৃদ্ধকে বললাম, আপনি একটা ব্যবস্থা করুন, এটা কিছুতেই হতে দেয়া যায় না। রাত 2টায় লগ্ন পার হয়ে গেল।
ভোর 3:30টায় শেষ লগ্ন। বিয়ে হলে ওই লগ্ন হবে, নয়তো নয়। মেয়ের বাবা এসে সর্বসমক্ষে ঘোষণা করলেন, আমি এই ছেলের সঙ্গে কন্যার বিবাহ দেব না। আমার মেয়ের কপালে ভগবান যা রেখেছেন তাই হবে। এই বলে তিনি শার্ট গায়ে বের হয়ে গেলেন। আমরা খবর পেলাম মেয়েটির বিয়ের কারণে সারাদিন উপোস ছিল। এই খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তার জ্ঞান আনার চেষ্টা করা হচ্ছে। বাড়ির মেয়েরা সব চিৎকার করে কাঁদছে। ইউনুস নবী মাছের পেটে যখন চলে যান, তখন সেই মহাবিপদ থেকে উদ্ধারের জন্য এক মনে একটা দোয়া পড়েন, যে দোয়ার নাম দোয়া ইউনুস। আমি অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে এক মনে সেই দোয়া পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন ভয়াবহ বিপদের সম্মুখীন আগে হইনি। এই বিপদ থেকে বের হবার কোনো পথও আমি জানি না। আমার পাশে আছে একদল বাজনাদার। তারা তাদের বাদ্যযন্ত্র নিয়ে সন্ধ্যা থেকে বসে আছে। হিন্দু বিয়ে বাজনা ছাড়া হয় না। খানিকক্ষণ মন্ত্রপাঠের পরপর বাজনা বাজাতে হয়। এই বাজনাদারের ক্ষুদ্র দল বাজনা বাজানোর কোনো সুযোগ পায়নি, মনে হচ্ছে পাবেও না। পুরো দলটি অসম্ভব বিষণ্ণ, মাথা নিচু করে বসে আছে। শুধু পুরোহিত তার পোশাক আশাক পরে মোটামুটি নিশ্চিন্ত মুখে বিয়ের আসরে বসে আছেন। তার সামনে পেতলের নানান ধরনের কাশিকুশি। তিনিও ওই জায়গায় সন্ধ্যা থেকে বসে আছেন, নড়েননি। লগ্ন শেষ না হওয়া পর্যন্ত হয়তো নড়বেন না। আমি ওই ভদ্রলোকের অসীম ধৈর্য দেখে মুগ্ধ হলাম। ভদ্রলোক যেন মানুষ নন, পাথরের মূর্তি। লগ্ন শেষ হবার মাত্র 5 মিনিট আগে বর বলল, আচ্ছা ঠিক আছে, বিয়ে করব, টপুর কোথায়? মেয়ের বাবা বললেন, না, অসম্ভব। আমি বদ ছেলের হাতে আমার আদরের মেয়েকে দেব না। মেয়ে কেটে রূপসা নদীতে ভাসিয়ে দেব। লোকজন ধরাধরি করে মেয়ের বাবাকে দূরে সরিয়ে নিয়ে গেল মাঠের দিকে। সেখান থেকেই চিৎকার করে ভদ্রলোক কাঁদতে লাগলেন। তার কান্নার শব্দ চাপা পড়ে গেল বাজনায়। বাজনাদাররা বাজনা বাজাতে শুরু করেছেন। ক্রমাগত উলু পড়ছে। বাজনার শব্দ, উলুর শব্দ, মাঠে দাঁড়িয়ে থাকা কন্যার বাবার কান্নার শব্দ, সব মিলিয়ে পরিবেশ কেমন যেন হয়ে গেল। খোলা উঠোনে বিয়ে হচ্ছে। আম গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে হ্যাজাক লাইট। আমি দূর থেকে দেখছি। কনেকে এনে বসিয়ে দেওয়া হলো বরের সামনে। মেয়েটিকে আজ আর মানবী বলে ভ্রম হচ্ছে না। আমার কাছে মনে হলো ঈশ্বর তার ভাণ্ডারের সমস্ত রূপ অন্তত আজ রাতের জন্য হলেও মেয়েটির সারা শরীরে ঢেলে দিয়েছেন। হোমের আগুনের পাশে মেয়েটি যেন পদ্মফুল হয়ে ফুটে আছে। শুভ দৃষ্টির আগে স্বামীর দিকে তাকানোর নিয়ম নেই, তবু সে একবার চোখ বড় বড় করে তাকালো স্বামীর দিকে। সেই দৃষ্টিতে ছিল গভীর বেদনা, অনুযোগ এবং তার 17 বছরের জীবনের অভিমান। মেয়ের বাবাকে হাত ধরে ছেলের বাবা নিয়ে আসছেন। ভদ্রলোক আমার সামনে এসে থমকে দাঁড়ালেন। গাঢ় স্বরে বললেন, স্যার, আমি দরিদ্র মানুষ। আজ আপনার জন্য কন্যাদায় থেকে মুক্তি পেয়েছি। ভগবান আপনার মঙ্গল করুন। বলেই এই বৃদ্ধ মানুষ নিচু হলেন আমার পা স্পর্শ করার জন্য। আমি তাকে ধরে ফেললাম। কোমল গলায় বললাম, যান, মেয়ের কাছে গিয়ে বসুন। সঙ্গী ভদ্রলোক বললেন, আচ্ছা, এই বাজনাদারগুলো কোত্থেকে জোগাড় করেছে? এরা এখনও বাজনা বাজাচ্ছে। মন্ত্রপাঠের সময় থামবে না? এরা কি নিয়মকানুন কিছু জানে না? তাকিয়ে দেখি বাজনাদারদের পুরো দলটির যেন মাথা খারাপ হয়ে গেছে। নেচে নেচে বাজাচ্ছে। তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষটির হাতে করতাল। সে রীতিমতো লাফাচ্ছে। তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না তারা এই জীবনে বাজনা থামাবে। আমি এই জীবনে অনেক মধুর সঙ্গীত শুনেছি। কর্নেগি হলে শুনেছি পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞের কনসার্ট, মোৎসার্টের 5th সিম্ফনি। লাস ভেগাসে ল্যাবরেটরি পিয়ানো শুনেছি ভিথোফেন। কিন্তু সেদিনের কিছু অখ্যাত গ্রাম্য বাজনাদারের বাজনার মতো মধুর সঙ্গীত এখনও শুনিনি। আর যে শুনব সে আশাও কম। আমার এক বন্ধু আছেন পশুপ্রেমিক। রাস্তায় কুকুর কাঁদছে কুকু করে, তিনি হয়তো যাচ্ছেন রিকশায়, রিকশা থামিয়ে ছুটে যাবেন। চোখ কপালে তুলে বলবেন, হলো কি তোর? আয় আয়, তু তু তু। তার পাশের ফ্ল্যাটের ভদ্রমহিলা বিড়ালের গায়ে গরম মাড় ফেলে দিয়েছিলেন। তিনি সেই বিড়াল নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেলেন। ইন্টার্নি ডাক্তার বললেন, এখানে কেন এনেছেন? পশু হাসপাতালে নিয়ে যান। তিনি বললেন, পশু হাসপাতাল কোথায় আমি চিনি না, প্লিজ ফার্স্ট এইড দিন, আমি পরে পশু হাসপাতাল খুঁজে বের করব। ডাক্তার ফার্স্ট এইড দিতে রাজি নন। আমার বন্ধু ফার্স্ট এইড না নিয়ে যাবেন না। চিৎকার, হইচই, চেঁচামেচি, চারিদিকে লোক জমে গেল। আমার বন্ধু শার্টের হাতা গুটিয়ে ডাক্তারকে মারতে গেলেন। কেলেঙ্কারি অবস্থা। মানুষের দুঃখ কষ্টের প্রতি আমার এই বন্ধু চরম উদাসীন। একবার এক পকেটমার ধরা পড়েছে। কিল, ঘুষি, লাথি মেরে তার অবস্থা এমন যে এখন যায় তখন যায় অবস্থা। সে ক্ষীণ স্বরে বলছে, আমার একটু পানি দেন,
এক ফোঁটা পানি। আমার বন্ধু কঠিন গলায় বললেন, হারামজাদার মুখে কেউ প্রস্রাব করে দিন তো। তার বাসায় ভিক্ষা চাইতে এসে ভিখিরি প্রচণ্ড লাথি খেয়েছিল। তার ক্লাস 10-এ পড়া মেয়ে ছাদে দাঁড়িয়ে পাশের বাড়ির ছেলের সঙ্গে গল্প করছিল। এটা জানার পর তিনি মেয়েকে নিয়ে শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। আধ ঘন্টা পর মেয়ে যখন কাঁদতে কাঁদতে বের হলো, তখন দেখা গেল তার মাথার সব চুল কেটে ফেলা হয়েছে। অল্প কিছু চুল কোট ব্রাশের মতো খাড়া হয়ে আছে। আমার এই বন্ধুর ভালোবাসা পশু সমাজের জন্য। আমি আমার বন্ধুর মতো নই। কুকুরের প্রভুভক্তির অসংখ্য গল্প জানা থাকা সত্ত্বেও কুকুর দেখলে ভয় ছাড়া অন্য কোনো মানবিক আবেগ আমি বোধ করি না। বিড়াল প্রাণী হিসেবে খুব সুন্দর। সেই বিড়ালকে একবার দেখলাম রক্তাক্ত ইঁদুর মুখে নিয়ে ঘুরছে। বিড়ালের ধবধবে সাদা মুখে লাল রক্তের ধারা। আমি সেই থেকে বিড়াল পছন্দ করি না। আমার পছন্দ অপছন্দ নিয়ে বিড়ালের কোনো মাথা ব্যথা থাকার কথা না। তারা যখন তখন আমার শহীদুল্লাহ হলের বাসায় আসে, খাবার টেবিল থেকে মাছ নিয়ে পালিয়ে যায়। আদর্শ বিড়ালের মতো মাছের কাঁটায় তারা সন্তুষ্ট নয়। আমি বিড়াল দেখলেই দূর দূর করি। ওরা নানানভাবে আমার সঙ্গে খাতির করার চেষ্টা করে। হয়তো বই পড়ছি, চুপি চুপি এসে পায়ের সঙ্গে গা ঘষে গেল, লাথি মারবার আগেই পালিয়ে গেল। স্ত্রীরা স্বামীদের অধিকাংশ অভ্যাস গ্রহণ করে ফেলে, যদিও তারা তা কখনো স্বীকার করে না। গুলতেকিনও সেই ফর্মুলায় বিড়াল অপছন্দ করে। আমাদের যৌথ প্রচেষ্টায় বিড়ালের জন্য এই বাড়ি মোটামুটি নিষিদ্ধ হয়ে গেল। এরা তবু আশা ছাড়ে না, মাঝে মধ্যে আসে, দুঃখিত চোখে আমাদের দেখে চলে যায়। এক রাতের ঘটনা। বসে বসে লিখছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ায় শীত শীত লাগছে। আমি গুলতেকিনকে বললাম একটা চাদর দিতে। সে চাদরের জন্য কাবার্ড খুলে চেঁচিয়ে উঠল। এক অতি রুগ্ন বিড়াল কাবার্ডের ভেতর বাচ্চা দিয়ে বসে আছে। এতটুকুটুকুন 4টি বাচ্চা কুঁকু শব্দ করছে। কাবার্ডের সমস্ত কাপড় নোংরা, বিশ্রী অবস্থা। গুলতেকিন বলল, এখন কি করব? আমি বললাম, রাতটা কাটুক, ভোরে ফেলে দেয়া যাবে। খুব পাষাণ হৃদয় মানুষের পক্ষেও বাচ্চা সহ একটা বিড়াল ফেলে দেয়া কঠিন। আমাদের এই অপ্রিয় দায়িত্ব পালন করতে হলো না। আমার ছোট মেয়ের বান্ধবী পাশের ফ্ল্যাটের জেনিফার ভোরবেলাতেই একটি জুতার বাক্স নিয়ে উপস্থিত। সে গম্ভীর গলায় আমাকে বলল, চাচা, আমাদের বিড়ালটা নাকি আপনাদের বাসায় বাচ্চা দিয়েছে। একটা বিড়াল বাচ্চা দিয়েছে তা জানি, কিন্তু তোমাদের বিড়াল কিনা তা তো জানি না। তোমাদের বিড়াল চেনার উপায় কি? ওর নাম লুসিয়া। নামে তো মা ঠিক চিনতে পারছি না। ওর খুব স্লিম ফিগার। স্লিম ফিগার হলে তোমাদেরই বিড়াল। তুমি পরীক্ষা করে দেখো, কাবার্ডের ভেতর আছে। কাবার্ড খোলা হলো। লুসিয়াকে পাওয়া গেল না। বাচ্চা 4টা আছে, এখনো চোখ ফোটেনি। জেনিফার বলল, চাচা, আমি এদের আমাদের বাসায় নিয়ে যাব। আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে বললাম, অবশ্যই নিয়ে যাবে মা, অবশ্যই নিয়ে যাবে। তোমাদের বিড়াল অন্যের বাসায় বাচ্চা মানুষ করবে, এটা কোনো কাজের কথা না, সম্মানহানি হবার মতো কথা। জেনিফার জুতার বাক্সে বিড়ালের বাচ্চা তুলে নিয়ে গেল। আমি নিঃশ্বাস ফেলে ভাবলাম, বাঁচা গেল। সেই রাতের ঘটনা। বারান্দায় বাতি জ্বালিয়ে আমি পরীক্ষার খাতা দেখছি। অনেক খাতা জমে আছে। প্রতিজ্ঞা করে বসেছি 30টা খাতা না দেখে ঘুমোতে যাব না। খাতাগুলি দেখতে খুব সময় লাগছে। রাত 1টার মতো বেজে গেল। পুরো বাড়ি ঘুমে অচেতন। আমি জেগে আছি। ফ্লাস্ক ভর্তি চা আমার সামনে রেখে দেয়া। হঠাৎ আমাকে চমকে দিয়ে লুসিয়া লাফিয়ে আমার টেবিলে উঠে এলো। আমার দিকে তাকিয়ে রাগী ভঙ্গিতে ম্যামে করে কী সব বলল। বেড়ালের ভাষা আমার বোঝার কোনো কারণ নেই, তবু তার ভাবভঙ্গির চিৎকার শুনে মনে হলো সে বলতে চাচ্ছে, আমি আমার অবোধ শিশুগুলিকে তোমাদের ঘরে রেখে খাবারের সন্ধানে গিয়েছিলাম। তোমরা এদের সরিয়ে দিয়েছ। যে কাজটা করেছ সেটা অন্যায়। আমি তোমাদের কাছে কৈফিয়ত দাবি করছি। তোমাদের জবাবদিহি করতেই হবে। আমার কি যে হলো, বিড়ালকে বললাম, যা, তুই তোর বাচ্চাগুলিকে নিয়ে আয়, আমি আর কিছু বলবো না। বিড়ালটা খানিকক্ষণ চুপ করে থেকে নরম স্বরে বলল, ম্যাও ম্যাও। অর্থাৎ সত্যিকে আনতে বলছেন? হ্যাঁ। ম্যাও। আনলে তাড়িয়ে দেবেন না তো? না। বিড়াল নেমে গেল। কিছুক্ষণ পর একটা বাচ্চা মুখী নিয়ে টেবিলের উপর লাফিয়ে উঠল। সে যে আমার কথা বুঝে এই কাণ্ড করেছে, এটা মনে করার কোনোই কারণ নেই। তবু আমার কেন জানি মনে হলো বিড়াল বাচ্চাটা মুখে করে এনে লাফিয়ে আমার টেবিলে উঠেছে একটি কারণে। আমার চূড়ান্ত অনুমতি চাচ্ছে। ম্যাও ম্যাও। কি রাখবো আমার সোনামণিদের? হ্যাঁ, রাখো। তোমার স্ত্রী আপত্তি করবে না তো? না, তাকে আমি বুঝিয়ে বলবো। ধন্যবাদ স্যার। বিড়াল বাচ্চা নিয়ে কাবার্ডের ভেতর ঢুকে গেল। অন্য বাচ্চাগুলিকেও একে একে নিয়ে এলো। আমি তাকে বললাম, একটা শর্ত মনে রাখবে,
এরা একটু বড় হলেই তুমি আমার বাসা ছেড়ে চলে যাবে। আমি বিড়াল পছন্দ করি না। আচ্ছা। ভোরবেলা আমি গুলতেকিনকে ঘটনাটা বললাম। তার ধারণা হলো পুরো ব্যাপারটি আমার বানানো। ধারণা করাটাই স্বাভাবিক। তার সঙ্গে আমার কথাবার্তার 70 ভাগই থাকে বানানো। আমি খুব গুছিয়ে সত্যের মতো করে মিথ্যা বলতে পারি। আমি গুলতেকিনকে বললাম, বিড়ালটা কথা দিয়েছে তার বাচ্চাগুলি একটু বড় হলেই সে চলে যাবে। তোমাকে সে কথা দিয়েছে? হ্যাঁ, মানুষ কথা দিয়ে কথা রাখে না, কিন্তু পশুর একবার কথা দিলে কথা রাখে। তুমি তো মনে হচ্ছে অবতারের পর্যায়ে পৌঁছে গেছো, পশুদের ভাষা বুঝতে পারো। তোমার সঙ্গে 1000 টাকা বাজি। বাচ্চাগুলি একটু বড় হলেই সে চলে যাবে। বেশ, যাও, 1000 টাকা বাজি। গুলতেকিন বিড়ালটার জন্য দৈনিক 1 পোয়া দুধ বরাদ্দ দিল। উচ্ছিষ্ট মাছ মাংস তাকে প্লেটে করে দেয়া হতে লাগলো। আমি চিন্তায় পড়ে গেলাম, যে রাজকীয় হালে তাকে রাখা হচ্ছে সে তো আর এই বাড়ি ছেড়ে যাবে না। আমাকে বাজিতে হাঁটতে হবে। কি আশ্চর্য, বাচ্চা চারটি একটু বড় হতেই বিড়াল এদের নিয়ে চলে গেল। আমি অবশ্য বাজির টাকা পেলাম না, কারণ গুলতেকিন তখন যুক্তি দেখালো, তোমায় কথা দিয়েছে বলে তো আর সে যায়নি। বাচ্চারা বড় হয়েছে, পৃথিবীতে বাস করার ট্রেনিং দেওয়ার জন্য সে এদের নিয়ে চলে গেছে। তার কথা যে সত্যি তা বলাই বাহুল্য। কিন্তু এরপর মজার ঘটনা ঘটতে লাগলো। আশেপাশে যত বিড়াল আছে তারা গর্ভবতী হলেই আমাদের বাসায় চলে আসে, বাচ্চা দেয়। বাচ্চাগুলি একটু বড় হলে এদের নিয়ে চলে যায়। কালো বিড়াল, ধলা বিড়াল, হলুদ বিড়াল, এদের মধ্যে একটা ছিল ডাকাতের মতো দেখতে। আমার ধারণা লুসিয়া সমস্ত বিড়াল সমাজের কাছে প্রচার করেছে হুমায়ুন স্যারের বাসা ম্যাটারনিটি ক্লিনিক হিসেবে অতি উত্তম। এরা যত্নআত্তি করে, দুধ খেতে দেয়। শুধু একটা শর্ত, বাচ্চারা বড় হলে বাসা ছেড়ে দিতে হবে। আমি অতিষ্ঠ হয়ে পড়লাম। একবার 3টা বিড়াল একসঙ্গে বাচ্চা দিল। বাচ্চা দিয়ে এরা চুপ করে থাকে না, প্রতিদিনই বাচ্চাগুলিকে জায়গা বদল করায়। এই দেখলাম খাটের নিচে, খানিক পরে ট্রাঙ্কের কোনায়। খিদে পেলে এরা গুলতেকিনের শাড়ির আঁচল কামড়ে ধরে টেনে রান্নাঘরের দিকে নিয়ে যেতে চেষ্টা করে। নিতান্তই অবিশ্বাস্য ব্যাপার। আমি পশুপ্রেমিক নই বলি একদিন ধৈর্যের বাঁধ ভাঙল। 1500 টাকার নেট কিনে এনে মিস্ত্রি লাগিয়ে দরজা জানালা ফাঁক ফোকর সব নেট দিয়ে বন্ধ করে দীর্ঘ 6 বছর পর বিড়াল মুক্ত দিবস পালন করলাম। আমার নিয়ম হচ্ছে, গভীর রাতে যখন হলের ছেলেরা বেশিরভাগ ঘুমিয়ে পড়ে তখন গুলতেকিনকে নিয়ে হলের সামনের মাঠে হাঁটাহাঁটি করা। সে রাতেও তাকে নিয়ে বের হয়েছি। চাঁদনি পশর রাত, ফুটফুটে জ্যোৎস্নায় হাঁটতে অপূর্ব লাগছে। সাধারণত হাঁটাহাঁটির সময় আমি প্রচুর বকবক করি। সে রাতে কেন জানি চুপ করে আছি। গুলতেকিন বলল, তুমি চুপ করে আছো কেন? ঘর নেট দিয়ে বন্ধ করে দেয় তোমার কি মন খারাপ লাগছে? আমি বললাম, হ্যাঁ লাগছে। নেট খুলে দিতে চাও? না। না কেন? আমি শান্ত গলায় বললাম, আমি পশুপ্রেমিক নই গুলতেকিন। সামান্য মন খারাপকে আমি প্রশ্রয় দিতে চাই না। মন খারাপটা অবশ্য খুব সামান্য ছিল না। সে রাতে কিছুতে আমার ঘুম এলো না। রাত 3টা পর্যন্ত চুপচাপ জেগে রইলাম। কিছুতেই ঘুম আসে না। ঘুম এলো ফজর আজানের পর। ঘুম ভাঙল সকাল 10টায়। বিছানা থেকে নেমে দেখি সব নেট খুলে ফেলা হয়েছে। কে খুলল, কার নির্দেশে খুলে ফেলা হলো, কিছুই জিজ্ঞেস করলাম না। আমি এবং গুলতেকিন দুজনই এমন ভাব করতে লাগলাম যেন এই প্রসঙ্গ আলোচনার যোগ্য কোনো প্রসঙ্গ না। রাতে টিভি দেখছি। আমার মেজো মেয়ে ছুটতে ছুটতে এসে বলল, আব্বু, গেস্ট রুমে আরেকটা বিড়াল এসে বাচ্চা দিয়েছে। এইবারের বাচ্চাগুলি কালো রঙের, কুচকুচে কালো। আমি মহা বিরক্ত হয়ে বললাম, এ তো বড় যন্ত্রণা হলো। এরা পেয়েছেটা কি? অসহ্য, এ বাড়িতে আর থাকা যাবে না। আর চোখে তাকিয়ে দেখি গুলতেকিন জানালা দিয়ে মুখ ফিরিয়ে হাসি চাপার চেষ্টা করছে। আমাদের এই বিড়াল পরিবার নিয়ে আমি বিপদ নামে একটি উপন্যাস লিখেছি। উদ্ভট জাতীয় গল্প যারা ভালোবাসেন তারা অন্যের কাছ থেকে বই ধার করে পড়ে দেখতে পারেন। আজকালকার ছেলেমেয়েরা আত্মকাহিনীমূলক রচনা শেখে কিনা জানি না, তবে আমাদের সময় এ জাতীয় রচনা প্রচুর শিখতে হতো। নদীর আত্মকাহিনী, একটি বটগাছের আত্মকাহিনী, চোরের আত্মকাহিনী ইত্যাদি। 1-এর ভেতর 3 নামক গ্রন্থ থেকে আমি বেশ কয়েকটি আত্মকাহিনী মুখস্থ করে ফেলি। এর মধ্যে একটি চোরের আত্মকাহিনীটি খুব করুণ করে লেখা। চোর বলছে সবাই তাকে মারছে, লোকজন ভিড় করে আছে। সে হঠাৎ শুনল একটা বাচ্চা মেয়ে বলছে, বাবা আমি চোর দেখব। তাকে চোর দেখানো হলো। মেয়েটি বলল, আরে চোর কোথায়, এ তো মানুষ। এই শুনে চোর আত্মগ্লানিতে জড়ো। এই রচনার মোরাল হচ্ছে, চোরও মানুষ, অন্য দর্শনের থেকে আলাদা কিছু নয়। এই তথ্য জানার পরও চোর শুনলেই আমাদের গলা বাড়িয়ে দেখতে আগ্রহ হয়। আমরা কি দেখতে চাই? আগ্রহের কারণটা কি?
আমরা কি দেখতে চাই লোকটা কোনো না কোনোভাবে একটু আলাদা কি না? বরিশাল থেকে স্টিমারে ঢাকা আসছি, হঠাৎ শুনলাম এই স্টিমারে করেই একজন ভয়ঙ্কর খুনিকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকায়। ভয়ঙ্কর খুনি দেখতে একজন ভালো মানুষের চেয়ে খুব একটা আলাদা হবে না জেনেও দেখতে গেলাম। 21-22 বছরের যুবক, 3জন পুলিশ তাকে ঢাকা নিয়ে যাচ্ছে। যুবকটির কোমরে দড়ি বাঁধা, লুঙ্গি পরা, সবুজ রঙের শার্ট, হাসি মুখে চা খাচ্ছে। আমি একটু দূরে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে যুবকটিকে দেখছি। কোনোরকম অস্বাভাবিকতা তার মধ্যে আছে কিনা ধরার চেষ্টা। সে শব্দ করে হাসছে, পা নাচাচ্ছে, পুলিশ 3জনের সঙ্গে রসিকতা করছে। তার চরিত্রে বা চেহারায় কোনোরকম অস্বাভাবিকতা লক্ষ্য করলাম না। এই মানুষটা 4টা খুন কিভাবে করল সেও একটা রহস্য। খুন করতে মানসিক শক্তি যেমন প্রয়োজন, শারীরিক শক্তিও প্রয়োজন। এই যুবকটি নিতান্তই দুবলা পাতলা। সে এখন সিগারেট ধরিয়ে টানছে। পুলিশ 3জন তার সঙ্গে সিগারেট টানছে। সে হাসি মুখে বলল, ওস্তাদজি একটু হাঁটবো, পায়ে জিজি ধরছে। পুলিশ কোনো রকম আপত্তি করল না। একজন তার কোমরের দড়ি ধরে পেছনে পেছনে যাচ্ছে, অন্য 2জন বসে আছে উদাস দৃষ্টিতে। পুলিশ 3জনের সঙ্গে যুবকটির মনে হচ্ছে বেশ সুসম্পর্ক। সে যা বলছে পুলিশ তাই করছে। আমি মন্ত্রমুগ্ধের মতো যুবকটির পেছন পেছন যাচ্ছি। সে কোথাও বেশিক্ষণ দাঁড়াচ্ছে না। সারা স্টিমার ঘুরে আবার আগের জায়গায় ফিরে এসে বলল, ওস্তাদজি সিগারেট। বসে থাকা পুলিশ তার পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট দিল এবং নিজেই ধরিয়ে দিল। চমৎকৃত হবার মতো দৃশ্য। পরে বুঝলাম এই দামি সিগারেট যুবকটিরই কেনা। পুলিশের সিগারেটের জিম্মাদার। আমি যুবকটির চোখ দেখতে চাচ্ছি, সরাসরি তাকাতে চাচ্ছি তার চোখের দিকে। একজন মানুষের ভেতরটা নাকি তার চোখের মাধ্যমেই দেখা যায়। একটা মানুষ ভালো কি মন্দ, সৎ অসৎ, তা নাকি তার চোখ বলে দেয়। কিন্তু যুবকটির চোখ আমি দেখতে পাচ্ছি না। তার দৃষ্টি কোথাও স্থির হয়ে পড়ছে না। এক সময় সে আমার দিকে তাকালো। আমার মনে হলো তার চোখে অন্য এক ধরনের আলো, সাপের দৃষ্টির মতো দৃষ্টি। পরক্ষণেই এই ধারণা মন থেকে মুছে ফেললাম। লোকটি খুনি আগেভাগে তা জানি বলেই আমি তার চোখের দৃষ্টি সাপের দৃষ্টি বলে ভাবছি। সাপের দৃষ্টি কেমন তাও তো জানি না। সাপের চোখের দিকে তো আমি কখনো তাকাইনি। খুনিদের সম্পর্কে আমার খানিকটা কৌতূহল আছে। এই কৌতূহলের কারণ হলো, খুব ছোটবেলায় আমাদের বাসায় একজন জ্যোতিষী এসেছিলেন। তিনি আমার সব ভাই বোনের হাত দেখে অনেক ভালো ভালো কথা বললেন। আমার হাত দেখে বললেন, এই ছেলে 3টি বিবাহ করবে। আমার মার মুখ শুকিয়ে গেল। আমি অবশ্য যথেষ্ট পুলক অনুভব করলাম। অতঃপর জ্যোতিষী বললেন, চন্দ্রের ক্ষেত্রে জব চিহ্ন, এই ছেলে ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারবে। আমার মা নিশ্চিত হলেন যে জ্যোতিষী কিছুই জানেন না। সে যদি বলতো আমি দেশের রাজা হব, মা ধরে নিতেন ওই জ্যোতিষী খুব বড় জ্যোতিষী। শৈশবে জ্যোতিষীর কথা আমাকে খানিকটা হলেও পীড়িত করেছে। আমি মানুষ খুন করব এই ধারণা আমার কাছে খুব রুচিকর মনে হয়নি। একসময় নিজেই এই জাতীয় আধিভৌতিক বইপত্র পড়তে শুরু করলাম। আমার উৎসাহ ছিল খুনিদের লক্ষণ বিচারে। একটা বইয়ে দেখলাম খুনিদের বৃদ্ধাঙ্গুল হবে খাটো এবং মোটা। এরপর থেকে কারোর সঙ্গে দেখা হলেই তার বুড়ো আঙ্গুলের দিকে তাকাতাম। কারো আঙ্গুল একটু মোটা দেখলেই মনে মনে ভাবতাম, পাওয়া গেছে, এইবার ধরেছি, ব্যাটা খুনি। লক্ষণ বিচারে মারাত্মক খুনি যাকে পাওয়া গেল, সে আমাদের বাসায় কাঠের কাজ করতে এসেছিল। মানুষটা এতই মধুর স্বভাবের যে তাকে খুনি ভাবতেও খারাপ লাগে। উপায় নেই, খুনি তো বটেই, এই মোটা বুড়ো আঙ্গুল। ম্যাট্রিক পরীক্ষার পর 3 মাস সময় পাওয়া যায়। এই 3 মাস রেজাল্টের জন্য অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। আমি 3 মাস নষ্ট করলাম জ্যোতিষী এবং অ্যাস্ট্রোনমির বই পড়ে পড়ে। বাসায় এ জাতীয় বইয়ের কোনো অভাব ছিল না। একসময় হাত দেখাও শুরু হলো। হাত দেখা, সেই সঙ্গে গ্রহ নক্ষত্রের অবস্থান বিবেচনা করা। দ্বিতীয়টি বেশ কঠিন। কিছুদিন চেষ্টা করে বাদ দিয়ে দিলাম। হাত দেখা বজায় রইল। অল্পদিনই বুঝে গেলাম বড় পামিস্ট হিসেবে নাম করা অত্যন্ত সহজ কাজ। হাত দেখাতে যে আসে সে নিজের সম্পর্কে কিছু কিছু জিনিস শুনতে চায়। কি শুনতে চায় তা নিজের অজান্তেই প্রকাশ করে ফেলে। যেসব জিনিস শুনতে চায় সেসব শুনিয়ে দিলেই সে পামিস্ট সম্পর্কে খুব উচ্চ ধারণা নিয়ে বাড়ি ফিরে যায়। মহসিন হলে থাকাকালীন সময়ে আমার হাত দেখা বিদ্যার পূর্ণ বিকাশ ঘটল। দূর দূর থেকে অচেনা মানুষজন আসতেন এবং বিনীত গলায় বলতেন, আপনার নাম শুনে এসেছি, যদি একটু কাইন্ডলি। এদের কঠিন মুখে ফিরিয়ে দিতাম। এই নিয়ম, কয়েকবার ফিরিয়ে দিতে হবে, তারপরে আসবে, তখন একদিন হাত দেখা হবে। যেসব কথা ভদ্রলোক শুনতে চাইছেন তার সবই আমি তাকে শুনিয়ে দিই।
এবং অভিভূত করে বিদায় দিই। কাজটা খুব কঠিন না। নমুনা দিচ্ছি। আমি বলছি, আপনাকে সবাই ভুল বুঝে, আপনি আসলে কি কেউ জানে না। ঠিকই বলেছেন, সবাই ভুল বুঝে। ভদ্রলোক উদাস হয়ে গেলেন এবং একই সঙ্গে খুশি। সব মানুষই চায় তার মধ্যে রহস্য থাকুক। আমি বললাম, সবচেয়ে বেশি ভুল বোঝে আপনার অতি প্রিয়জনরা। খুব কারেক্ট অবজারভেশন। আরও উদাস এবং দুঃখী, তবে এই দুঃখে কিছুটা আনন্দ মেশানো। আপনি মানুষ হিসেবে অত্যন্ত উদার, যদিও ভাব করেন যে আপনি উদার নন। এটা ভেবে আপনি দারুণ সত্যি কথা বললেন, ভেতরের কথা বলে ফেলেছেন। দারুণ খুশি। সবাই চায় নিজেকে উদার ভাবতে। মানুষের প্রতি আপনার মমতা অপরিসীম। শুধু মানুষ না, পশু পাখি এদের প্রতিও আপনার অসীম মমতা। এটা যখন বললেনই, তখন আপনাকে একটা গল্প বলি। বছরখানেক আগের কথা। নিউ মার্কেটে গিয়েছি। ব্যাস, লম্বা গল্প ফেদে বসলেন যেখানে পশু প্রেমের ব্যাপার আছে। আপনার ভিতর অনুশোচনার ব্যাপারটা অত্যন্ত প্রবল। কোনো একটা অন্যায় করবার পর তীব্র অনুশোচনায় আপনি আক্রান্ত হন। এমনও হয়েছে যে অতি সামান্য অন্যায়, কিন্তু সারা রাত আপনার ঘুম হলো না। এবার ভদ্রলোক অভিভূত, চোখে পানি এসে যাচ্ছে, ধরা গলায় বললেন, আমার ফ্যামিলি লাইফ সম্পর্কে বলুন। বলার ভঙ্গি থেকে ধরতে হবে লোকটি পারিবারিক জীবনে সুখী কি সুখী নয়। 80% সম্ভাবনা অসুখী। সুখী মানুষ জ্যোতিষী খুঁজে বেড়ায় না। অসুখী হলে অসুখের কারণটা অর্থনৈতিক কিনা তা লোকটির কাপড় চোপড় দেখে ধরতে হয়। যদি দেখা যায় কারণটা অর্থনৈতিক নয়, তাহলে বুঝতে হবে সমস্যা অন্য জায়গায়। ভাই, কিছু মনে করবেন না। আপনার হাত দেখে মনে হচ্ছে পারিবারিক জীবন আপনি অত্যন্ত অসুখী। যদিও বাইরে থেকে তা বোঝা যায় না। কেন অসুখী তাও আপনার হাতে আছে, বেশ পরিষ্কারভাবেই আছে। কিন্তু সরি, আমি বলতে চাচ্ছি না। এই বিষয়ে আমি কিছু বলবো না। দয়া করে আমাকে জোর করবেন না। আমাকে তখন আর কিছু বলতে হয় না। ভদ্রলোক নিজেই হড়বড় করে তার জীবন ইতিহাস বলতে থাকেন। এই ব্যাপারে আমি একবার না, অসংখ্যবার লক্ষ্য করেছি। মানুষগুলি জেনে শুনে প্রতারিত হওয়ার জন্য আসে, প্রতারিত হয় এবং হাসি মুখে ফিরে যায়। তার জন্য আমি তেমন কোনো গ্লানিবোধ করি না। তার প্রধান কারণ, এর মধ্যে কোনো অর্থ জড়িত নয়। হাত দেখার জন্য আমি কোনো টাকা নিই না। এতটা নাম আমার পক্ষে সম্ভব না। দ্বিতীয় কারণ, পুরো ব্যাপারটা আমি খুব মজা পাই। মানব চরিত্রের বিচিত্র সব দিক ধরা পড়ে। অনেকেই হয়তো বলবেন, আপনি হাত দেখতে জানেন না বলেই আজে বাজে কথা বলে মানুষকে ধোঁকা দেন। যারা জানে তারা দেয় না, হাতে যা আছে তাই বলে। তাদের জন্য আমার একটা গল্প আছে। বছর 6 আগের কথা। সাপ্তাহিক রোববার পত্রিকার অফিসে গিয়েছি। গল্প করছি রোববার পত্রিকার সম্পাদক কবি রফিক আজাদের সঙ্গে। তখন বাংলাদেশের একজন নামী হস্তরেখা বিশারদ পত্রিকা অফিসে ঢুকলেন। তার নাম করছি না, তাতে তার রমরমা ব্যবসার ক্ষতি হতে পারে। রফিক আজাদ আমাকে দেখিয়ে বললেন, ওনার হাতটা দেখুন তো। হস্তরেখা বিশারদ আমাকে চিনলেন না, চেনার কথাও না। তখন পত্রপত্রিকায় আমার কোনো ছবি ছাপা হতো না। তিনি গভীর মনোযোগে হাত দেখলেন এবং বললেন, আপনি লেখালেখি করেন। সবাই চমৎকৃত হলো, আমি হলাম না। পত্রিকার অফিসে জমিয়ে আড্ডা দিচ্ছি। সঙ্গত কারণেই ধরে নেওয়া যায় আমি লেখালেখির সঙ্গে যুক্ত। আমি তাকে কনফিউজ করার জন্য খুব শঙ্কিত গলায় বললাম, আমার পড়াশোনা কত দূর হবে একটু দেখুন তো। হস্তরেখা বিশারদ আমার টোপ গিললেন এবং আমার করুণভাবে বলার ভঙ্গি থেকে ধরে নিলেন পড়াশোনার অবস্থা শোচনীয়। আপনার রবির ক্ষেত্র বেশ দুর্বল। তাছাড়া বৃহস্পতির ক্ষেত্রেও তেমন ডেভেলপ নয়, ব্রেকআপ স্টাডি আছে। তখন আমি সদ্য পিএইচডি করে দেশে ফিরেছি, কিন্তু এমন ভাব করলাম যেন তার কথায় অভিভূত হয়ে গেছি। আমার আশেপাশে যারা ছিল তারা আমার অভিনয়ে মুগ্ধ হয়ে গেল। আমি গলার স্বর আরও করুণ করে বললাম, পড়াশোনা বাদ দিন, যা হওয়ার হয়েছে। এর বেশি কিছু হবার সম্ভাবনা নেই। চাকরি বাকরি দেখুন। ভদ্রলোক আবার আমার টোপ গিললেন। বললেন, চাকরির তো কোনো যোগ এখন দেখছি না, তবে বছর 2 মাথায় বড় ধরনের একটা সুযোগ আছে। সেই সুযোগ গ্রহণ করলে ভালো হবে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি। আমি ভদ্রলোকের কথায় এমন আন্তরিক ভঙ্গিতে মাথা নাড়তে লাগলাম যে তিনি চলে এলেন পুরো আমার হাতের মুঠোয়। আমি বললাম, আমার খুব দেশ বিদেশ দেখার শখ, দেখুন না বিদেশ যাত্রা আছে কিনা। শেষ বয়সে সম্ভাবনা আছে। এই হচ্ছে দেশবিখ্যাত হস্তরেখা বিশারদের নমুনা। বিজ্ঞান সম্বন্ধে পড়াশোনা জানা মানুষদের আমি দেখেছি এইসব ব্যাপারে অটল ভক্তি। কেউ কেউ পামিস্ট্রি বিশ্বাস করেন না, কিন্তু অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন। তাদের ধারণা অ্যাস্ট্রোলজি নাকি সায়েন্স। বৃশ্চিক রাশির সব জাতকের স্বভাব চরিত্র নাকি একরকম হবে। আমি এবং আমার 2 ভাই বোন বৃশ্চিক রাশির। আমাদের কারোর সঙ্গে কারোর স্বভাবের কোনো মিল নেই। তার চেয়ে বড় কথা, এসব রাশির ব্যাপারগুলি
1000 বছর আগের আকাশের গ্রহ নক্ষত্র দেখে ঠিক করা। 1000 বছরে গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তন হয়েছে। আজ যদি কুষ্ঠি তৈরি করা হয় এবং কুষ্ঠির বিচারে লেখা হয় জাতক জন্মলগ্নে বৃশ্চিক রাশি, তখন উচ্চস্বরে হাসা ছাড়া পথ নেই। 1000 বছর আগে জন্মালে এই জাতক বৃশ্চিক রাশি হতো। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রগুলি যোগ করলে বৃশ্চিকের মতো হয়তো দেখাতো। আজ দেখাবে না, নক্ষত্রটা সরে গেছে। বাংলাদেশে হস্তরেখা বিশারদের মতো অনেক অ্যাস্ট্রোলজারও আছেন। তাদের সমিতি টমিতি আছে, তারা মহাসম্মেলন করেন। গ্রহ নক্ষত্র বিচারে দেশের ভবিষ্যৎ কি তা নিয়ে পত্রপত্রিকায় বিবৃতি দেন। পত্রিকাওয়ালারা সেসব বিবৃতি খুব আগ্রহ করে ছাপেন। বিস্মিত হয়ে ভাবি, কোন যুগে বাস করছি? জাদুটোনার যুগে না চন্দ্রজয়ের যুগে? অ্যাস্ট্রোলজারদের মহাসম্মেলনে একবার একটা মজার ঘটনা ঘটেছিল। ঘটনাটি আমি আগেও এক লেখায় উল্লেখ করেছি, আবারও করছি। যে মহাসম্মেলনটির কথা বলছি, সেই মহাসম্মেলনে এরশাদ সাহেবের এক মন্ত্রী ছিলেন প্রধান অতিথি। তিনি তার বক্তৃতায় মহাসম্মেলনের সাফল্য কামনা করলেন। অ্যাস্ট্রোলজাররা গ্রহ নক্ষত্র গুণে দেশ ও জাতির জন্য যে মঙ্গল করে যাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অ্যাস্ট্রোলজির একটি বিভাগ খোলা উচিত সেই সম্পর্কেও বললেন। ঘন ঘন হাততালি পড়তে লাগলো। তখন তিনি একটি মোক্ষম কথা বললেন। তিনি বললেন, অ্যাস্ট্রোলজারদের জন্য তিনি একটি মানমন্দির স্থাপনের ব্যবস্থা করবেন। অ্যাস্ট্রোলজাররা মুখ চাওয়াচাই করতে লাগলো। একই সমস্যায় পড়া গেল, মানমন্দির দিয়ে তারা কি করবেন? কোন গ্রহ ভালো কোন গ্রহ মন্দ এটা তো মানমন্দির দিয়ে বোঝা যাবে না। মানমন্দির হচ্ছে অ্যাস্ট্রোনমারদের জন্য, অ্যাস্ট্রোফিজিসিস্টদের জন্য। তাদের প্রয়োজন 1000 বছরের পুরনো পুঁথি এবং একদল বোকা পাঁঠা জনগোষ্ঠী। ভালো কথা, শৈশবে যে জ্যোতিষী আমার হাত দেখে বলেছিলেন আমি ঠান্ডা মাথায় খুন করতে পারবো, তার গণনা কিন্তু এক অর্থে মিলে গেছে। এইসব দিনরাত্রি নামক ধারাবাহিক নাটকে আমি টুনিকে ঠান্ডা মাথায় খুন করেছি। শুধু টুনি না, আমার উপন্যাসের অনেক চরিত্রকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। আমি কি করব? আমার হাতে লেখা। রাত 1টার পর আমি সাধারণত ঘড়ির দিকে তাকাই না। ঘড়ির দিকে তাকালেই এক ধরনের অপরাধ বোধে আক্রান্ত হই। ঘুমোতে যাওয়া উচিত, যাচ্ছি না। দুষ্ট ছেলের মতো জেগে আছি। একে একে ঘরের সব বাতি নিভে যাচ্ছে। রান্নাঘরের বাতি নিভিয়ে কাজের মেয়েটি ঘুমোতে গেল। চারদিক চুপচাপ। এর আগের রাতও জেগে কাটিয়েছি। আরও কয়েক রাত এমন করে কাটালে পুরোপুরি অনিদ্রায় ধরবে। শরীরের নিজস্ব ঘড়ি যাবে উল্টে। দিনে ঘুমোবো, রাতে জেগে থাকব। গত রাত জেগে কাটিয়েছি বিশেষ কারণে। মন বিক্ষিপ্ত ছিল। তুচ্ছ কারণে মন বিগড়ে গেল। অতি তুচ্ছ বিষয়, যা তৎক্ষণাৎ মন থেকে ঝেড়ে ফেলা উচিত ছিল, অথচ ঝাড়তে পারি না। বড় বড় ব্যাপারগুলি সহজেই ঝেড়ে ফেলা যায়, কিন্তু তুচ্ছ ব্যাপারগুলি চোর কাটার মতো, কিছুতেই তাড়ানো যায় না। ঘটনাটা বলি। ছোট্ট একটা ইলেকট্রিক্যাল পার্টস কিনতে গিয়েছি। একটা মাল্টিপ্ল্যাক টিভির পেছনে লাগানো থাকবে, একসঙ্গে অ্যান্টেনা এবং ভিসিআরের ইনপুট আসবে। দোকানি ঢোকা মাত্র আনন্দে হেসে ফেলল। আরে আপনি, কি সৌভাগ্য! আপনি কি আমাকে চেনেন? দোকানি চোখ কপালে তুলে বলল, আপনাকে চিনব না? আপনার বহুব্রীহি। আমি যথেষ্টই আনন্দিত হলাম। জিনিসটা কিনলাম, দাম জিজ্ঞেস করলাম। দোকানি বলল, পৃথিবীর সব মানুষের কাছ থেকে লাভ করা যায়, আপনার কাছ থেকে করা যায় না। আপনার সঙ্গে ব্যবসা করলে অধর্ম হয়। আমি যেই দামে কিনেছি সেই দাম দিন, 1 পয়সা বেশি রাখব না। 140 টাকা। আমি 140 টাকা দিলাম। স্যার, চা খান? না, চা খাবো না। আপনি আমার দোকান থেকে চা না খেয়ে যাবেন তা তো হয় না। চা এলো। আমি চা খেয়ে খুশি মনে রওনা হলাম। মানুষকে অবিশ্বাস করলে ঠকতে হয়। যে সবাইকে বিশ্বাস করে সে কখনো ঠকে না। আমার কি যে হলো! অবিশ্বাসের সামান্য কণা মনে জন্মালো। অন্য একটা দোকানে এই জিনিসটির দাম জানতে চাইলাম। তারা বলল 100 টাকা। আরও একটা দোকানে গেলাম, তারাও বলল 100। আমি হতভম্ব। তখন মনে হলো লোকটাকে অবিশ্বাস করেছি বলে ঠকেছি। অন্য কোথাও দাম জিজ্ঞেস না করলে তো ঠকতাম না। 40 টাকা এমন বড় কিছু নয়। একবার ভাবলাম প্রথম দোকানে ফিরে গিয়ে জিজ্ঞেস করি, ভাই এই কাজটা আপনি কেন করলেন? সামান্য 40 টাকার জন্য করলেন, নাকি আমাকে বোকা বানানোর জন্য করলেন? আমি লোকটার কাছে গেলাম না। প্রচণ্ড রাগ পুষে ঘরে ফিরে এলাম। রাতে বিছানায় ঘুমোতে গিয়ে মনে হলো ওই লোক তার স্ত্রীর সঙ্গে নিশ্চয়ই হাসতে হাসতে গল্প করছে। আজ আমার দোকানে এসেছিল এক বোকা লেখক, ব্যাটাকে মাথা মুড়িয়ে ছেড়ে দিয়েছি। যে মানুষ ঈশ্বরের অংশ, তার ভেতর এত ক্ষুদ্রতা কেন?
আমি আরও অনেকের মতোই মানুষকে নিখুঁত প্রাণী ভাবতে ভালোবাসি, যদিও খুব ভালো করে জানি আমার ভেতর অসংখ্য খুঁত আছে। রাগ, লোভ, ঘৃণা, অহংকার এসব যে শুধু আছে তাই না, অনেক বেশি পরিমাণে আছে। তবু কেন অন্যের ভেতর এসব দেখলে এত কষ্ট পাই? লেখালেখির সময় একই ব্যাপার। যেসব চরিত্র তৈরি করি তাদের মানবিক গুণই প্রধান হয়ে দাঁড়ায়। তাদের চরিত্রের অন্ধকার অংশের কথা ভাবতে বা লিখতে ভালো লাগে না। লিখতে গেলে মনের উপর চাপ পড়ে। মানুষকে বড় করে দেখার এই প্রবণতা কি দোষণীয়? যে যেমন তাকে ঠিক তেমন করে কি দেখা উচিত নয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় মানব চরিত্রে এমন সব বড় দিক আছে যার স্পর্শে তার যাবতীয় দোষ, যাবতীয় ত্রুটি ঢাকা পড়ে যায়। প্রাণী হিসেবে মানুষ অসম্ভব বুদ্ধিমান। বুদ্ধিমান প্রাণীর প্রধান লক্ষণ হচ্ছে সে কখনো নিজের জীবন বিপন্ন করবে না। সে তার জীবনের মূল্য জানে। এই জীবনকে সে রক্ষা করবে। অথচ কি মজার ব্যাপার, অসম্ভব বুদ্ধিমান প্রাণী হয়ে মানুষ প্রতিনিয়ত প্রকাণ্ড সব বোকামি করে। দাউ দাউ করে একটা বাড়িতে আগুন জ্বলছে। বাড়ির ভেতর থেকে ছোট্ট একটা শিশুর কান্না শোনা যাচ্ছে। নিতান্তই অপরিচিত একজন মানুষ শিশুর কান্না শুনে দৌড়ে আগুনের ভেতর ঢুকে পড়বে। ভয়াবহ বোকামি করে প্রমাণ করবে যে মানুষ শ্রেষ্ঠতম প্রাণী। আমাদের নানার বাড়িতে নসু বলে এক লোককে ছোটবেলায় দেখেছিলাম। তার সমস্ত শরীর ঝলসানো। সে আগুনে আটকা পড়া একটা বেড়াল ছানাকে বাঁচাতে গিয়ে পুড়ে কয়লা হয়ে গিয়েছিল। সবাই তাকে ডাকত বোকা নসু। কিন্তু সেই বোকা ডাকের সঙ্গে কি গভীর মমতাই না মেশানো থাকত। ছোটবেলায় আমি ভেবেছিলাম নসু মামা বোধ করি খুব বিড়াল পছন্দ করেন। তাকে জিজ্ঞেস করতেই তিনি দাঁত মুখ কুঁচকে বললেন, দৌড় বাইক না, বিলাই আমার 2 চক্ষের বিষ। আশ্চর্যের ব্যাপার, এই 2 চক্ষের বিষের বাচ্চা বাঁচানোর জন্য আগুনে ঝাঁপিয়ে পড়া যায়। মানুষ বলি সে পারে। মানুষকে চেষ্টা করে মহৎ হতে হয় না, মহত্ব নিয়েই সে জন্মেছে। আমার মন যখন বিক্ষিপ্ত থাকে তখন কিছু কিছু লেখকের রচনা পাঠ করি যা আমাকে শান্ত হতে সাহায্য করে। মার্কিন ঔপন্যাসিক জন স্টেইনবেক তেমনি একজন লেখক। মানুষের শুভবুদ্ধির প্রতি তার আস্থা, মানুষের প্রতি তার সীমাহীন মমতা আমাকে মুগ্ধ ও বিস্মিত করে। 1952 সালে সাহিত্যের নোবেল পুরস্কার নিতে গিয়ে জন স্টেইনবেক যে ভাষণ দিয়েছিলেন, আমার কাছে সেই ভাষণ দৈববাণীর মতো মনে হয়। স্টেইনবেক বলেছেন, আমি মনে করি যে লেখক মানুষের নিখুঁত ও ত্রুটিহীন হয়ে উঠবার সম্ভাবনায় আস্থা স্থাপন করেন না, সাহিত্যের প্রতি তার কোনো আনুগত্য নেই। সাহিত্য সদস্য হবার কোনো যোগ্যতা তার নেই। এই মহান লেখক মানুষের ত্রুটিগুলি এত মমতায় এঁকেছেন যে পড়তে পড়তে বারবার চোখ ঝাপসা হয়ে ওঠে। মনে হয় বিশ্বাস হারানোর সময় এখনো আসেনি, কখনো আসবেও না। আমার যখন রাত জাগার রোগ হয় তখন এই লেখকের 2টি বই খুব আগ্রহ করে পড়ি। একটি হলো ক্যানারি রো, কয়েকজন ভবঘুরে অলস যুবকের গল্প। অন্যটি টর্টিলা ফ্ল্যাট। বড়ই মজার, বড়ই রহস্যময় উপন্যাস। অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, যে গ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান, গ্রেপস অব রেথ, তা আমার পড়তে একেবারেই ভালো লাগেনি। একবার শুধু পড়েছি, তাও কষ্ট করে। এই মহান লেখক তার আত্মজীবনীতে খুব মজা করে একটি ঘটনা লিখেছেন। হাতের কাছে বইটি নেই, কাজেই হুবহু অনুবাদ করতে পারছি না। ঘটনাটা বলি। যুবক বয়সে স্টেইনবেকের খুব ইচ্ছে হলো আমেরিকার এক মাথা থেকে অন্য মাথায় পায়ে হেঁটে যাবেন। কাঁধে হেভারস্যাক নিয়ে নিঃস্ব অবস্থায় যাত্রা শুরু করলেন। সারাদিন হাঁটেন। রাতে কোনো না কোনো বাড়িতে গিয়ে আশ্রয় প্রার্থনা করেন। গৃহকর্তা জিজ্ঞেস করেন, তোমার উদ্দেশ্য কি, যাচ্ছ কোথায়? আমি পায়ে হেঁটে আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছি। কেন? এমনি, কোনো কারণে না। না, তোমার মতলব সুবিধার মনে হচ্ছে না, থাকতে দেয়া হবে না, অন্য কোথাও যাও। অন্য বাড়িতে গিয়েও দেখেন একই অবস্থা। একটা যুবক ছেলে শুধুমাত্র শখের কারণে 6000 মাইল পায়ে হাঁটবে, এটা কেউ বিশ্বাস করছে না। স্টেইনবেক বলছেন, আমি যখন দেখলাম মানুষ সত্যটাকে গ্রহণ করতে পারছে না, তখন মিথ্যার আশ্রয় নিলাম। আমি বলা শুরু করলাম, বন্ধুর সঙ্গে বাজি ধরেছি, পায়ে হেঁটে আমেরিকার এক মাথা থেকে অন্য মাথায় যাব। তখন সবাই যে শুধু আমার কথা বিশ্বাস করলো তাই না, আমাকে নানানভাবে উৎসাহ দিল যাতে আমি বাজি জিততে পারি। স্টেইনবেক বলছেন, মানব চরিত্রের একটি মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। প্রসঙ্গ থেকে সরে এসেছি, প্রসঙ্গে ফিরে যাই। নিশি যাপন বিষয়ে বলছিলাম। আজ রাত জেগে আছি মন খারাপের জন্য, ঘুম আসছে না বলে। কিন্তু আমার মন যখন বেশ ভালো থাকে তখন আমি মাঝে মাঝে নিশি যাপন করি। এই পৃথিবীতে সবচেয়ে মহৎ এবং সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনাগুলি নাকি রাতে করা হয়। সাধুরা ঈশ্বর চিন্তা করেন রাতে। কুৎসিততম অপরাধগুলি করতে অপরাধীরা রাতে বের হয়।
সাধারণ মানুষদের জন্য রাত হচ্ছে বিশ্রামের কাল, আর যারা অসাধারণ, রাত তাদের জেগে থাকার সময়। আমি খুবই সাধারণ, তবু মাঝে মাঝে অসাধারণ হতে ইচ্ছা করে, রাত জাগতে ভালো লাগে। আমার এই রাত জাগা অভ্যেস ধরিয়ে দেন আনিস সাবেদ, ম্যাট্রিক পরীক্ষায় ফার্স্ট হওয়া তুখোড় ছাত্র। মহসিন হলে আমার পাশের ঘরেই থাকতেন, পদার্থবিদ্যার ছাত্র। জীবনের উদ্দেশ্য এবং পরিকল্পনা একটাই, ছবি বানাবেন। পাঠ্য বই পড়ার ফাঁকে ফাঁকে ছবি বানানোর কিছু কোর্স নিলেন। কোনো এক ক্যামেরাম্যানের অ্যাসিস্ট্যান্ট হয়ে ক্যামেরার কাজ শিখতে লাগলেন। তার ছিল রাত জাগার নেশা। এই নেশা তিনি আমাকে ধরিয়ে দিলেন। বাতিটাতি নিভিয়ে শুয়ে পড়েছি। ভোর 8টা থেকে ক্লাস, সকালে উঠতে হবে। আনিস ভাই এসে দরজায় টোকা দিলেন, এই ঘুমোচ্ছ নাকি? আমি মটকা মেরে পড়ে থাকি, জবাব দিই না। আনিস ভাই আরও কয়েকবার দরজায় টোকা দিয়ে শেষটায় বলেন, এখন কিন্তু দরজা ভাঙবো, 1, 2, 3। আমি কাতর গলায় বলি, আমার ভোরবেলায় ক্লাস আনিস ভাই। ভোরবেলায় তো আমারও ক্লাস, হু কেয়ার্স? যাবেন কোথায় এত রাতে? প্রথমে নীলক্ষেতে গিয়ে চা খাবো, তারপর শহরে হাঁটবো। শার্ট গায়ে দিয়ে বের হই, নীলক্ষেতে চা খাই, তারপর হাঁটতে আরম্ভ করি। সেই সময় রাতের ঢাকা ছিল অসম্ভব নিরাপদ। শহর কখনো ঘুমোতো না, রাস্তাঘাটে কিছু না কিছু মানুষ থাকতই। এমনও হয়েছে আমরা সারা রাত হেঁটে ভোরবেলা হলে উপস্থিত হয়েছি, চা নাস্তা খেয়ে চলে গিয়েছি ক্লাসে। দেশের প্রতি প্রচণ্ড মমতা ছিল আনিস ভাইয়ের। সদ্য স্বাধীন হওয়া দেশের জন্য কি করা যায়, কি করে দেশের শিল্প সাহিত্যকে এগিয়ে নেওয়া যায়, রাত দিন এই পরিকল্পনা। আহমেদ সফার সঙ্গে যোগ দিয়ে তখন পত্রিকা বের করছেন, দারুণ উৎসাহ। ছবির একটা স্ক্রিপ্টও লিখে ফেললেন। যখন টাকা হবে এই ছবি বানানো হবে, দেশে বিদেশের ছবি যাবে, সবাই মুগ্ধ হয়ে বলবে বাংলাদেশের ছবি। যে দেশের প্রতি তার এত মমতা, সেই দেশের উপর প্রচণ্ড অভিমান নিয়ে 1975 সনে চিরদিনের জন্য চলে গেলেন কানাডা। আমার সঙ্গে যোগাযোগ রাখলেন না, চিঠি লিখে জবাব দেন না। আমেরিকা গিয়ে অনেক চেষ্টা করে টেলিফোনে তাকে পেলাম। মনে হলো কথা বলায় কোনো আগ্রহ বোধ করছেন না। রাগ করে টেলিফোন রেখে দিলাম। সেও অনেককাল আগের ঘটনা। তারপরের ঘটনা ভয়ঙ্কর ধরনের। গভীর রাতে টেলিফোন এসেছে, লং ডিস্টেন্স কল। আনিস ভাই আমেরিকা থেকে বাংলাদেশে আমাকে খুঁজে বের করেছেন। টেলিফোন করেছেন রাত 3টায়। রাগ ভুলে গিয়ে আমি হাসি মুখে বললাম, আপনার পুরনো অভ্যেস এখনো যায়নি? টেলিফোন করেছেন রাত 3টায়। আনিস ভাই হাসতে হাসতে বললেন, ইচ্ছে করে করেছি, তোমার ঘুম নষ্ট করার জন্য করেছি। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আমি কেমন আছি বলছি, তবে শান্ত হয়ে শুনবে, মন খারাপ করবে না। আমার ক্যান্সার হয়েছে, থ্রোট ক্যান্সার। কাউকেই বলিনি, তোমাকে বললাম। হাতের সময় বেশি নেই, 2 মাস। আমি টেলিফোন হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইলাম। শেষ 2 মাস আনিস ভাই প্রতি সপ্তাহে টেলিফোন করতেন। রাত 2টা বা 3টায় টেলিফোন বেজে উঠত। কথা বলতে তার তখন কষ্ট হতো, সব কথা বোঝাও যেত না। হুমায়ুন, তোমার কি মনে আছে আমরা কেমন সারা রাত শহরে হাঁটতাম? হ্যাঁ, মনে আছে। তুমি কি এখনো হাঁটো? না। মৃত্যুর আগে শুধু আরেকবার ঢাকা শহরে হাঁটতে ইচ্ছা করে। আমাদের দেশটাকে আল্লাহ এত সুন্দর করে বানালেন কেন বলো তো? খুব দেখতে ইচ্ছা করছে। চলে আসুন না। চলে আসা সম্ভব নয়, আমার শেষ অবস্থা। তুমি কি কাঁদছো নাকি? আমি কাঁদতে কাঁদতে বললাম, না, আপনি দয়া করে আমাকে আর টেলিফোন করবেন না, আমি সহ্য করতে পারছি না। আনিস ভাই আমাকে আর টেলিফোন করেননি। তার নির্দেশ মতো হাসপাতাল থেকে তার মৃত্যু সংবাদ আমাকে দেয়া হয়। আমি এখনও নিশি যাপন করি। মাঝে মাঝে কেমন জানি লাগে, মনে হয় হারিয়ে যাওয়া মানুষটা যেন হারিয়ে যায়নি, আছে, আমার পাশেই আছে। এই তো ভালোবাসা এবং মমতায় তাকিয়ে আছে আমার দিকে। এমন অনুভূতি কখনো দিনে হবার নয়। তার জন্য প্রয়োজন চির রহস্যময়ী রাত্রি, অনন্ত অম্বর। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক বই অনন্ত অম্বর। আজ 3য় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।